আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোর্শেদ শোভন। দেশের ৩টি অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। পিরোজপুরের মঠবাড়িয়ায় জ্বালানি তেল মজুদের দায়ে এক ব্যবসায়ীকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ জ্বালানি তেল। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় পৌর শহরের হাসপাতাল রোড সংলগ্ন এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার এবং সহকারী ভূমি কমিশনার সুদীপ্ত দেবনাথের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় আমিরুল অয়েল সাপ্লায়ার্সের স্বত্বাধিকারী শামীম হাসান খানের নিজ বাসভবনের নিচ থেকে ১,৬৮৩ লিটার ডিজেল, পেট্রোল ১২০ লিটার, কেরোসিন ২৬৩ লিটার এবং ১০ লিটার অকটেন জব্দ করা হয়। ওদিকে নোয়াখালীর চৌমোহনীতে একটি পাম্পে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল না পেয়ে মালিক শ্রমিককে প্রায় ২.৫ ঘন্টা অবরুদ্ধ করে রাখে মোটরসাইকেল ও বিভিন্ন গাড়ির মালিকরা। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জ্বালানি তেল না পেয়ে নাটোরে পেট্রোল পাম্প ম্যানেজারকে পিটিয়ে জখম করেছে এক যুবক। পরে দ্রুত সে পালিয়ে যায়। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে নাটোর শহরের হাফ রাস্তা এলাকায় অবস্থিত নাটোর পেট্রোল পাম্পে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে পিটিয়ে জখম করে শাহিন নামের স্থানীয় এক যুবক। পরে জনতার ধাওয়ায় পালিয়ে যায় ওই যুবক। একই সময়ে শহরতলির মোকাররমপুর এলাকায় রিভু পেট্রোল পাম্পে তেল শেষ হয়ে যাওয়ায় নাটোর ঢাকা মহাসড়ক অবরোধ করে বাইকাররা। এ সময় মহাসড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই রাতে লালপুর উপজেলার সাদিয়া পেট্রোল পাম্পে ড্রামে পেট্রোল মজুদের ছবি তুলতে গেলে ওমর ফারুক নামে স্থানীয় এক সাংবাদিককে মারধর করে দুর্বৃত্তরা। ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সংকটের খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন রবিন। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। রবিন, সারা দেশেই পেট্রোল পাম্পগুলোতে যেই তেলের সংকট রয়েছে, নারায়ণগঞ্জের পেট্রোল পাম্পগুলোতে আসলে তেল সরবরাহ কেমন দেখছেন? ক্রেতারা কি বলছেন? কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা আসলে চোখে পড়েছে কিনা? শোভন, আপনি যেমনটা বলছিলেন যে নারায়ণগঞ্জে গত কয়েকদিন ধরে তীব্র তেল সংকট সৃষ্টি হয়েছে। পাম্পগুলোতে প্রয়োজন চাহিদা অনুযায়ী তারা তেল পাচ্ছেন না। সকাল থেকে সারা দিনব্যাপী বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। অনেকে তেল না পেয়ে এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটোছুটি করছেন, কিন্তু পাম্প মালিকরা বলছেন যে আমরা ডিপো থেকে আমাদের যে তেল দেওয়ার সরবরাহ করার কথা, বিগত সময় মানে স্বাভাবিক সময়ে যে তেল সরবরাহ করেছে তার থেকে তুলনামূলকভাবে আমরা কম তেল পাচ্ছি, যার কারণে আমরা যানবাহন মালিকদের তাদের চাহিদা অনুযায়ী তেল দিতে পারছি না। এদিকে বিভিন্ন জায়গায় আপনার তেল সংকটের কারণে মজুতের অভিযোগে জেলা প্রশাসন এবং সেনাবাহিনী এবং বিজেপি যৌথভাবে অভিযান চলমান রয়েছে। সর্বশেষ গতকাল রাতে নারায়ণগঞ্জের গোদনাইল মেঘনা ডিপো এলাকায় একটি জায়গায় তেল মজুত করে রাখার কারণে সেখানে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সেখানে ৯,১০০ লিটার তেল তারা জব্দ করেছেন এবং সেখানে একজনকে তারা ২ মাসের কারাদণ্ড দিয়েছেন এবং অর্থদণ্ড করেছেন। এদিকে পেট্রোল পাম্প মালিকদের অভিযোগ যে আমরা যে তেল না পাওয়ার কারণে আমাদেরকে বাধ্য হয়ে অনেক সময় বন্ধ রাখতে হচ্ছে। আজকেও আমরা সকালবেলা দেখেছি অনেক পেট্রোল পাম্পে তারা নোটিশ লাগিয়ে দিয়েছেন, সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন তেল নাই, অনেক অকটেন সবচেয়ে বেশি সংকট সৃষ্টি হয়েছে। কিছু কিছু পেট্রোল পাম্পে ডিজেল আছে, তারা ডিজেল সরবরাহ করছেন এবং অধিকাংশ পেট্রোল পাম্পগুলোতে তারা সাইনবোর্ড লাগিয়ে রেখেছেন যে তা এখানে তেল নাই। এদিকে তেল নাই, ডিপো মালিকগুলো আমাদেরকে জানিয়েছেন যে সরকারের নতুন নিয়ম বেঁধে দেওয়ায় আমরা সকাল 7টা থেকে 3টা পর্যন্ত তেল সরবরাহ করছি এবং হচ্ছে। তবে পাম্প মালিকরা জানাচ্ছেন যে ডিপো থেকে আমরা চাহিদা অনুযায়ী তেল পাচ্ছি না। এই ছিল আমার কাছে সর্বশেষ।
দর্শক, আমরা নারায়ণগঞ্জ থেকে জানছিলাম তেল সরবরাহের খবর। সেই উন্মাদনা আবারও ফুটবলে দেখতে চান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মোহামেডান ক্লাবের নতুন পরিচালনা পর্ষদের সঙ্গে সাক্ষাৎ শেষে এই ইচ্ছার কথা জানান তিনি। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, তারকা খ্যাতি কাজে লাগিয়ে রাজনীতির মাঠে আসা উচিত নয়। মুমিনুর রিপনের ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন পর মোহামেডান ক্লাব প্রাঙ্গণে জমেছিল তারার মেলা। নতুন পরিচালনা পর্ষদের সঙ্গে পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাবেক ও বর্তমান খেলোয়াড়রা। জমে ওঠা ক্লাব প্রাঙ্গণের মতো ক্রীড়াঙ্গনেও হারানো সেই উন্মাদনা আবারও দেখতে চান মির্জা ফখরুল। আমরা খেলাধুলাকে আমাদের অন্তরে ধারণ করি। আমি এখনো সুযোগ পেলে মাঠে খেলা দেখতে যাই, এবং যদি আবাহনী মোহামেডানের ফুটবল খেলা হয় তাহলে আবার দেখতে যাব, কারণ এগুলো আমাদের প্যাশন। আমরা ছোট থেকে গড়ে উঠেছি এই ধরনের আপনার আনন্দ উপভোগ করার মধ্য দিয়ে। আমরা ওই দৃশ্য দেখতে চাই যে মোহামেডান ক্লাব আর আবাহনীর খেলা ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে হচ্ছে, আর বাইরে মারামারি করছি আমরা, ঠিক না? অনুষ্ঠানে বেশিরভাগ অতিথি রাজনীতিবিদ হলেও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার পরামর্শ দিয়েছেন রুহুল কবির রিজভী। প্রখ্যাত ক্রিকেটার আমাদের এই দেশের, সে আমাকে টেলিফোন করেছিল, আমি নির্বাচন করতে চাই বিএনপি থেকে, কিন্তু পরে দেখলাম সে আরেকটি রাজনৈতিক দল থেকে সে নির্বাচন করে এমপি হয়েছে। তা আমার মনে হয়েছে নানাভাবে চাপ প্রয়োগ করে তাকে নিয়ে যাওয়া হয়েছে তার দিকে। এটা কেন? এটা তো হতে পারে না। খেলা ছাড়ার পর রাজনীতিতে আসা বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রীও চান খেলাধুলাকে প্রভাবমুক্ত রাখতে। আমরা সকল রাজনৈতিক বৈষম্য দূর করে আমরা সকলেই ক্রীড়াঙ্গনের যারা সংগঠক রয়েছেন, যারা খেলাধুলাকে পছন্দ করেন, সেই মানুষগুলোকে দিয়ে আমরা আগামী ক্রীড়াঙ্গন সাজাবো। দীর্ঘদিন অবহেলায় থাকা মোহামেডান ক্লাবকে নতুন উদ্যমে সাজাতে নতুন পরিচালনা পর্ষদকে পরামর্শ দিয়েছেন অতিথিরা। মুমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।